আখ্যান মঞ্জরি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ যে গল্পটি উপস্থাপন করতে চলেছি তার লেখক হলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1894 সালের 12 সেপ্টেম্বর মুরারিপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়। 1950 সালের 1 নভেম্বর মাত্র 56 বছর বয়সে ঘাটশিলা বিহারে লেখকের মৃত্যু হয়। এরপর 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন মরণোত্তর সম্মান হিসাবে। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প। আমি গাছ বিক্রি পছন্দ করি না। কোনো গাছ যদি কেউ কাটে তবে আমার বড্ড কষ্ট হয়। লোককে পরামর্শ দিই গাছপালা দেশের সম্পদ। ধরনীর শ্রী ওরা বাড়িয়েছে ফুলে ফলে ছায়ায় সৌন্দর্যে। ওদেরই ডালে ডালে দিন রাত কত বিহগ্গা কলি, ওদের কেটে নষ্ট করো না। সুতরাং যখন গ্রামের ঘাটে নৌকা এসে পৌঁছলো, সেটা আমি পছন্দ করিনি। একদিন সকালে বসে লিখছি, একজন দাড়িওয়ালা বুড়ো মুসলমান এসে উঠোনে দাঁড়িয়ে আমায় সেলাম করলে হাত তুলে। বললাম, কি চাই? আগে বাবুর গাছ বিক্রি আছে, বিক্রি করবেন? কি গাছ? বাবুর বাড়ির পেছনে বিলিতি চটকা আছে, বাগানে শিশু আছে, কলু চটকা আছে। লোকটার কথায় দক্ষিণের টান। বললাম, বাড়ি দক্ষিণে নাকি? হ্যাঁ বাবু, বসিরহাটের ওপারে, টাকি শ্রীপুর। গাছ কিনতে এসেছো নাকি? বাবু, আমাদের নৌকা এসেছে ঘাটে, কাঠ বোঝাই হয়ে কলকাতায় যাবে। আপনার এদিকে যদি বাগান টাগান পাওয়া যায় তো কিনবো। বাগান কেনা শুনে আমি আগেই চটেছি, সুতরাং লোকটার সঙ্গে ভালো করে কথাই বললাম না। ও বললে, বাবু গাছ বেচবেন? না। ভালো রকম দর দেব বাবু। কিরকম দর শুনি? তা বাবু, আপনার বড় চটক, গাছটা 40 টাকা দর দেব। আমি আশ্চর্য না হয়ে পারলাম না। এই অঞ্চলে ও গাছের দাম যুদ্ধের আগে একজন বলেছিল 6 টাকা, যুদ্ধের মধ্যে ওর দাম উঠল 14 টাকা। ওটাকেই সর্বোচ্চ দাম বলে আমি ভেবেছিলাম। একটা বুনো চটকা গাছের দাম 14 টাকা ঠিকই আছে, যথেষ্ট, আশাতিরিক্ত দর। আর এখনে বলেটা কি 40 টাকা একটা চটকা গাছের দাম? বাপরে, এ কথা 5 বছর আগেও কেউ শুনেছে বলে মনে হয় না। আমার বাগান সংলগ্ন জমিতে এরকম গাছ 5-6টা আছে। বেশ মোটা পয়সা পেতে পারি দেখছি গাছ কটা বিক্রি করলে। হঠাৎ মনে পড়ল, নেপলস উপসাগরের তীরে কোনো এক বড় গাছতলায় গ্লিনি বসে বই লিখতেন। নীল জলরাশি তার চোখের সামনে দূর স্বপ্ন জগতের বাণী ভাসিয়ে আনত। দৃশ্যমান জগতের উপারে যে বৃহত্তর স্বপ্ন জগৎ দিক থেকে দিগন্তরে বিস্তৃত। আমি একটা রঙিন ছবিতে নেপলস উপসাগর তীরে এই ধরনের গাছের ছবি দেখেছিলাম। চটকা গাছগুলো দেখতে ঠিক তেমনই। মনে মনে আমি ওদের নামও দিয়েছিলাম, গ্লিনির গাছ। টাকার জন্যে সে গাছগুলো কেটে উড়িয়ে দাও? তা লোকটাকে বললুম, না হে, ও গাছ বিক্রি হবে না। সেই থেকেই কাঠের নৌকো নিয়ে লোকটা আমাদের গ্রামের ঘাটে রয়ে গেল। 2-3টে বড় বড় বাগান কিনে তার সমস্ত গাছ কাটিয়ে গুঁড়িগুলো নৌকা বোঝাই করতে লাগলো। ডালপালা সস্তা দরে গ্রামের লোকজন জ্বালানির জন্য কিনে নিল ওর থেকে। রায়দের চণ্ডীমণ্ডপটা অনেক দিন থেকে পোড়ো ভূতের বাসা হয়ে আছে, কারণ একজন বৃদ্ধ ব্যক্তি ছাড়া রায়বাড়িতে বর্তমানে আর কেউ থাকে না। লোকটা রায় কাকাকে বলে,
যে সেই চণ্ডীমণ্ডপের এক পাশে একটুখানি জায়গা করে দিতে। তার আয় কাকা দিয়েওছেন। ফলত মুসলমান ওই লোকটি আরও দুটি সঙ্গী নিয়ে চণ্ডীমণ্ডপের উত্তর দেওয়ালের গায়ে বাইরের দিকে একখানা খেজুর পাতার চালা উঠিয়ে নিয়ে সেখানেই রান্না করে থাকে, খায়। একটা বাঁশের তিকড়িতে হাঁড়িকুড়িগুলোকে রাখে। গাছগুলো কেটে ফেলছে গ্রামের ছায়া সম্পদ ও শ্রীকে নষ্ট করে। ঠিক এই জন্যেই কাঠ বিক্রি বুড়োকে আমি পছন্দ করতাম না, ওর সঙ্গে বেশি কথাও বলতাম না। নদীর ধারে ওদের নৌকো থাকে, যেখানে নদীর পার খুব ঢালু, বড় বড় উলু ঘাসের বন, ভাট বন, পটপটি গাছ। আর সেখানে ওদেরই এক কাঠের গুঁড়ির ওপর বসে থাকি বিকেলে। বেশ ফাঁকা জায়গা, অনেক দূর পর্যন্ত আকাশ দেখা যায়। নীল আকাশের নিঃশব্দ বাণীর মতো নেমে আসে অপরাহ্নের শান্তি। কাঠ বিক্রি বুড়ো আমার কাছে এসে নৌকো থেকে নামে। আমি বলি, তার কতদিন আছো হে? গাছগুলো তো সব দেশের দেখছি সাবড়েই দিলে। আমি কি বলছি ও বুঝতে পারে না। গাছগুলো সাবাড় করলে ক্ষতি যে কি তা ওর বোঝবার বুদ্ধি নেই। ও বললে, না বাবু, কি আর এমন লাভ হবে, বড্ড খরচ পড়ে যাচ্ছে। কেন, কিসের খরচ আবার তোমার? এই যে জন খরচ, কাটাই খরচ। কলকাতায় কি দরে বিক্রি হে? আগে 3.5 টাকা কিউবিক ফুট। মিথ্যে বলবো না আপনার কাছে। লোকটা আর কিছু ইংরেজি জানুক না জানুক, কিউবিক ফুটের মাপটা জানে দেখলাম, কারণ ওই করেই তো খায়। তাছাড়া ওকে দেখে আমার মনে হয় লোকটা সরল সাদাসিদে, কুটিল ধূর্ত ব্যবসাদার সে নয়। ও আমায় তামাক সেজে খাওয়ায় এক একদিন, সুখ দুঃখের দুটো কথা বলে। ক্রমে যত দেখি বুড়ো বড় বড় বাগান কেটে উড়িয়ে দিচ্ছে, ততই ওর উপর আমার বিতৃষ্ণা জমে। পয়সার জন্য এরা সব পারে। রাস্তাঘাটে দেখা হলে ভালো করে আর কথা বলি নে। বুড়ো কিন্তু যেচে কথা বলতে আসে আমার সঙ্গে। প্রায় 3-4 মাসের বেশি আমাদের গ্রামে আছে। গ্রামের সকলের নাম ধাম ভালো করেই জেনে ফেলেছে। কে কোথায় কাজ করে, কত মাইনে পায়, কার কিরকম অবস্থায়, সব ওর জানা হয়ে গিয়েছে। মাঝে মাঝে আমার বাড়ি এসে সন্ধ্যার সময় বসে, তামাক খায়, প্রতিবেশীর মতো গল্পও করে। একদিন আমায় বললে, বাবু বুঝি বই লেখেন? হ্যাঁ। তা বই ছাপান কোথায়? কলকাতায়। কত খরচ করে? এই 500-600 মতো। তা বাবু, আপনার মতো যদি আমাদের জীবন হতো, চিরজীবনটা নষ্ট করে আর কষ্ট করেই কেটে গেল। একটা ছেলে আছে, জমিদারি কাছারিতে কাজ করে, ওই টাকির বাবুদের। 8 টাকা মাইনে পায়। বাবুরা ওকে বড় ভালোবাসে। আব্দুল না হলে কোনো কাজ হবে না লাইব বাবুর। সাইকেলের পিছনে তুলে নিয়ে সাতক্ষীরে যায় মোকদ্দমার দিন থাকলে। আর এই যে গত বছর পুজোর সময় বাড়ি এলো, তার ডিম আনলো 4 কুড়ি আর গাওয়া ঘি সাথে। বুড়ো দিব্যি জমিয়ে বসে গল্প করে, তামাক খায়, কিছুক্ষণ পরে আবার চলে যায়। মাঝে মাঝে ওকে জিজ্ঞেস করি, তা কেমন লাভ হবে এবার? কি জানি বাবু। ওমা, সে কি গো, অনেক গাছই তো কাটলে। ওতে কি হয় বাবু, এখনো অনেক গাছ কাটতে হবে, মোটা টাকা লাভ করতে হবে এবার। সেই দোয়া করুন বাবু, যেন মোটা টাকা লাভই হয়। ওই কন্ট্রোলের কাপড় একখানা দিতে পারেন বাবু, নইলে ন্যাংটা হতে হবে। অনেকদিন পরে ওর সঙ্গে আমার আর দেখা হয়নি। বুড়োও নিজের কাজে ব্যস্ত থাকে, আমিও থাকি নিজের কাজে ব্যস্ত। এমনকি ওর কাছে কিছু ডালপালা কিনেছিলাম জ্বালানির জন্য, তার দাম নিতে হইল না। এই সময় আমাদের গ্রামে আমাদের এক তরুণ প্রতিবেশী টাইফয়েড জ্বরে পড়ল। তার চাষবাস আছে, বাজারে ছোট একখানা ফলের দোকান আছে, স্ত্রী ও 5টি ছোট ছোট ছেলে মেয়ে আছে। রোগ দিন দিন বেড়ে ক্রমে বাঁকা পথ ধরল। আমরা পাড়ার সবাই রাত জেগে দেখাশোনা করছি। 2-3টি ছোকরা আমাদের নির্দেশ অনুযায়ী দূরের থেকে কখনো ওষুধ, কখনো ডাক্তার, কখনো ফল, কখনো বরফ আনতে দিনে রাতে 3-4 বার করে ছোটাছুটি করে। তরুণী স্ত্রী ও ছেলে মেয়েগুলির মুখের দিকে চেয়ে গ্রামের লোকেরা কষ্টকে কষ্ট বলেই মনে করে না। কিন্তু কিছুতেই কিছু হলো না। 24 দিন জ্বর ভোগের পর রোগী মারা গেল।
গ্রামের মেয়েরা 4-5 দিন ধরে ব্যস্ত রইল সদ্য বিধবা মেয়েটিকে সান্ত্বনা দিতে। পুরুষেরা ব্যবস্থা করতে লাগলেন ওদের বিষয় আশয় কি হবে, চাষবাসের কি বন্দোবস্ত করা যায় এইসব নিয়ে। কান্নাকাটির গোলমালে দিন 10-12 কেটে গেলে একদিন সন্ধেবেলায় একটা দৃশ্য দেখলুম, যা আমার কাছে এত ভালো লাগলো যে শুধু যেন সেই ঘটনার কথা বলতেই এই গল্পের অবতারণা। বেলা আর নেই, ছিপগুলো নিয়ে পুকুর থেকে ফিরছি মাছ ধরে। ওদেরই বাড়ির পাশ দিয়ে দেখি সেই যে কাঠ বিক্রি বুড়ো মুসলমান ওদের উঠোনে বসে তরুণী বিধবাকে সান্ত্বনা দিচ্ছে। রাস্তার ধারে ওদের রান্নাঘরের ছেঁচতলা। প্রতিবেশী স্ত্রীটি বসে কি কাজ করছে রান্নাঘরের দাওয়ায়, আর বুড়ো বসে আছে ওই ছেঁচতলায়। শুনলামও বলছে, সব দিকই দেখুন মা ঠাকুরুন, বেঁচে চিরকাল কেউই থাকে না, তিনি অল্প বয়সে গিয়েছেন, এই হলো আসল কষ্ট। তা আপনার বাচ্চা কাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অন্তত আপনি কোমর বাঁধুন, নইলে আজ আপনি অস্থির হলে ওরা কোথায় দাঁড়াবে মা ঠাকুরুন। চোখের জল আর ফেলবেন না, আপনার চোখে জল দেখলে বুকটা ফেটে যায়। আমি ততক্ষণ দাঁড়িয়ে গিয়েছি। দেখি যে বুড়ো মুসলমান ময়লা গামছার খুঁটে নিজের চোখের জল মুছে ফেলছে। এর চেয়ে অপূর্বতর দৃশ্যের কল্পনা আমি অন্তত করতে পারি না।